বন্ধুরা, তোমরা কি কখনো এমন গেম খেলেছো যা প্রায় শেষ করা অসম্ভব? তোমরা বারবার চেষ্টা করো, জীবনের পর জীবন নষ্ট করো, কিন্তু কোনো কিছুতেই সেই গেম শেষ করতে পারো না। এখন এটা ভালো যে তোমরা ইন্টারনেটে গিয়ে ওয়াকথ্রু দেখে সহজেই যে কোনো লেভেল পার করতে পারো, অথবা খেলা ছেড়ে দিয়ে কাউকে তোমার জন্য গেমটি খেলতে দেখতে পারো। কিন্তু আগে তোমরা এমন কিছু ভাবতেও পারতা না। একটি ভিডিও গেম কিভাবে শেষ হয় তা জানার জন্য তোমাকে নিজেকেই এটি শেষ করতে হতো। দুর্ভাগ্যবশত এটি সবসময় কাজ করতো না এবং গেমের সমাপ্তি অনেকের কাছে রহস্যই থেকে যেত। কিন্তু আজ আমরা সেই রহস্যের অবসান ঘটাবো এবং আজকের ভিডিওতে আমরা আপনাদের কিছু গেমের পরিসমাপ্তি দেখাবো। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফ্লাপি বার্ড এই সাধারণ গেমটি, যা ভিয়েতনামের ডিজাইন এবং ডেভেলপার ডং নিউয়েন তৈরি করেছিল, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পুরো বিশ্বকে পাগল করে তুলেছিল। লেখকের মতে ফ্লাপি বার্ড তৈরি করার মাত্র কয়েকদিন লেগেছিল। এর আসল নাম ছিল ফ্ল্যাপ ফ্ল্যাপ, কিন্তু অ্যাপ স্টোরে এই নামে আরেকটি গেম ছিল, তাই নতুন করে তাকে নাম দেওয়া হয়েছিল ফ্লাপি বার্ড। এভাবে 24 মে 2013 তারিখে গেমটি অ্যাপ স্টোরে আত্মপ্রকাশ করে। অক্টোবর পর্যন্ত প্রায় কেউই এটি সম্পর্কে জানত না এবং তারপর কিছু একটা ঘটে। গেমটি ভাইরাল হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়ায় সবাই এটি নিয়ে কথা বলতে শুরু করে। ব্যবহারকারীরা মিম তৈরি করতে পারত এবং তাদের হতাশা ভাগ করে নিত, কারণ ফ্লাপি বার্ড শেষ করা প্রায় অসম্ভব ছিল। একজন খেলোয়াড় তো এও বলেছিল যে 5 পয়েন্ট স্কোর করতে তার আধা ঘন্টা সময় লেগেছিল। সামগ্রিক ধারণা ছিল অনেকটা এমন, আমি এই গেমটাকে ঘৃণা করি, কিন্তু আমি এটা খেলা বন্ধই করতে পারছি না। মনে হতো যেন ফ্লাপি বার্ডে শেষ পর্যন্ত পৌঁছানো অসম্ভব। কারো কাছে এর জন্য যথেষ্ট স্নায়ুই নেই, তবুও লোকেরা অনেক চেষ্টা করেছে। মনে হয় কেউ সফলও হয়েছে। গেমটি ঠিক যেমন শুরু হয়েছিল ঠিক সেভাবেই শেষ হয়। যারা খেলে তাদের সবাইকে বিরক্ত করে। 999 স্কোর করার পর পাখিটি মারিওর সাথে দেখা করে এবং গেমটি শেষ হয়ে যায়। ভাবুন সেই খেলোয়াড়ের হতাশা। প্যাকম্যান ক্লাসিক ভিডিও গেমের কথা বললে প্যাকম্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ গেমগুলোর মধ্যে একটি। এটি একটি ভিজুয়ালি সহজ আর্কেড গেম যা জাপানি কোম্পানি নামকো দ্বারা তৈরি করা হয়েছিল এবং 1980 সালে প্রকাশিত হয়েছিল। খেলোয়াড় ম্যানপ্যাককে নিয়ন্ত্রণ করে এবং মেজের মধ্যে সমস্ত বিন্দু খেতে হয়, আর প্রোগ্যাগনিস্টকে তাড়া করা ভূতদের এড়াতে হয়। প্রতিটি ভূতের নিজস্ব আচরণ থাকে এবং তারা কিছু সময়ের জন্য প্যাকম্যানের চেয়ে ধীরে চলে, কিন্তু 21 লেভেলের পর তারা গতি বাড়িয়ে দেয় এবং গেমটি অনেক কঠিন হয়ে যায়। কিন্তু এটা কি জেতা সম্ভব? যারা সত্যি জেদি খেলোয়াড় তারা জানতে পেরেছে যে এর কোনো উত্তরই নেই। ডেভেলপারদের মতে প্যাকম্যানের কোনো শেষই নেই, কারণ গেমের ক্রমবর্ধমান জটিলতা আপনাকে বেশি দূর যেতে দেবে না। কিন্তু তারা গেমটির জনপ্রিয়তাকে স্পষ্টভাবে অবমূল্যায়ন করেছিল, তাই কিছু খেলোয়াড় গেমটিকে 255 লেভেল পার করতে পেরেছিল, যা তাদের কয়েক ঘন্টা লেগেছিল। এবং তারা জানতে পারে যে 256 লেভেলে একটি সফটওয়্যার ত্রুটি আছে, যা ডেভেলপাররাও জানত না। ব্যাটল লোডকে প্রায় 8 বিট যুগের সবচেয়ে কঠিন ভিডিও গেমগুলোর মধ্যে একটি বলা হয়। এটি খেলে মানুষের হতাশ হয়ে যেত। কিছু লোক সম্ভবত এর কারণে জয়স্টিকও ভেঙে ফেলত। এই গেমটি একটা সময় টিনেজার মুট্যান্ট নিনজা টার্টলস গেমের সাথে প্রতিযোগিতা করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু খুব দ্রুত এটি একটি সম্পূর্ণ স্বাধীন শিল্পকর্মে পরিণত হয়। 90-এর দশকে ব্যাটলটোডস শেষ করাকে অবিশ্বাস্য এবং বীরত্বপূর্ণ কাজ হিসেবে মনে করা হতো। এমনকি গুরুতর গেম সমালোচকরাও এর কঠিনতার জন্য ব্যাটলটোডসের সমালোচনা করেছিল এবং কিছু খেলোয়াড় এটিকে অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেছিল। কঠিনতার ভারসাম্যের অভাবও এটি একটি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। অনেক বসকে ধ্বংস করা তাদের কাছে পৌঁছানোর চেয়ে অনেক সহজ ছিল, তবুও গেমটি একটি সম্পূর্ণ হিট হয়ে যায়। তাহলে এই মহাকাব্যিক ব্যাঙের অ্যাডভেঞ্চারগুলোর শেষে সবচেয়ে জেদি এবং ভাগ্যবান গেমারদের জন্য কি অপেক্ষা করছিল? ফাইনাল বস ডার্ক টাওয়ার শীর্ষে নায়কদের জন্য অপেক্ষা করছিল ডার্ক কুইন। তাকে পরাজিত করার পর তিনি একজন ভালো ভিলেনের মতো ঘোষণা করে যে এটিই শেষ নয়। তারপর ঘুরে মহাকাশে উড়ে যান। পিম্পল এবং রাজকুমারী অ্যাঞ্জেলিকাকে উদ্ধার করার পরও 4 জন SS ভালচার ফিরে আসে এবং গেমটি শেষ হয়ে যায়। কন্ট্রা অন্য অনেক আর্কেড গেমের মতো কন্ট্রার লক্ষ্য ছিল ভিলেনদের পরাজিত করা। এইবার ভিলেনরা ছিল রেড ফ্যালকন নামের একটি সংস্থা। তারা পুরো মানবতাকে ধ্বংস করতে চেয়েছিল। ভিলেনদের নিয়ন্ত্রণ করতে চেয়েছিল ভিন গ্রহের প্রাণীরা। বিল ম্যাড ডক রাইজার এবং ল্যান্স স্করপিয়ন বিন হলো সেই যোদ্ধারা যাদেরকে এই সব কিছুর মোকাবেলা করতে হবে। তারা দ্বীপে নামের ঘাঁটিটি ধ্বংস করতে এবং বিশ্বকে বাঁচাতে। আরও গভীরে যাওয়ার পর নায়করা বুঝতে পারে যে শুধু সন্ত্রাসীদের ধ্বংস করা যথেষ্ট নয়,
তাদের বৃণগ্রহের প্রাণীদের আস্তানায় গিয়ে তাদের হৃৎপিণ্ড ধ্বংস করতে হবে। সেটিই ফাইনাল বস এবং এটি কোনো সহজ কাজ নয়। গেমের শেষ দৃশ্যে একটি হেলিকপ্টারকে দ্বীপ ছেড়ে যেতে দেখা যায়, যা একটি 8 বিটের গেমের জন্য সুন্দরভাবে বিস্ফোরিত হয়। এরপরে আপনি একটি অভিনন্দন বার্তা দেখতে পাবেন যা জানায় যে ভিলেনরা ধ্বংস হয়েছে, পৃথিবী রক্ষা পেয়েছে এবং আপনি নায়ক। ডঙ্কি কং, এটি 1981 সালে নিটেন্ডো দ্বারা প্রকাশিত আর একটি আর্কেড গেম। এটি ইতিহাসের প্রথম প্ল্যাটফর্ম গেমগুলোর মধ্যে একটি। আপনাকে আপনার চরিত্রকে একটি বিভিন্ন প্ল্যাটফর্মে সরানো, বাধা টপকে যেতে হবে। গেমে মারিও, যার আসল নাম ছিল মিস্টার ভিডিও, এবং তারপর জ্যাম্পম্যান, তাকে এক বিপদে পড়া মহিলাকে বাঁচাতে হবে। তাকে পাউলিন বলা হতো, যদিও প্রথমে তিনি শুধু লেডি নামে পরিচিত ছিল। এখানে ভিলেন হলো একটি বিশাল গরিলা যার নাম ডঙ্কি কং। এই নায়ক এবং গরিলার পরে নিটেন্ডোর সবচেয়ে জনপ্রিয় এবং স্বীকৃত চরিত্র হয়ে ওঠে। আর্কেড ভিডিও গেমের স্বর্ণযুগে ডঙ্কি কং অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সর্বকালের সবচেয়ে জনপ্রিয় আর্কেড গেমগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়, এবং মনে হয় ডেভেলপারটি এটি কতটা দুর্দান্ত হতে চলেছে তা সন্দেহ করেছিল, কারণ তারা ডঙ্কি কং এর জন্য 3টি ভিন্ন সমাপ্তি করেছিল। প্রথম সমাপ্তিতে মারিও গরিলাটিকে ফেলে দেয় এবং তার লেডির সাথে আবার মিলিত হয়। দ্বিতীয় সমাপ্তিতে মারিও গরিলাটিকে নিজের ওপরে ফেলে দেয় এবং মারা যায়, আর লেডি ওপরে একা হয়ে যায়। এবং তৃতীয় সমাপ্তিতে সম্ভবত সবচেয়ে মজবুত, মারিও লেডিকে ফেলে দেয় এবং গরিলাটির সাথে আবার মিলিত হয়। না, সত্যি আপনি তাদের দুইজনের মধ্যে একটি ছোট্ট হৃদয় দেখতে পাবেন এবং মনে হচ্ছে তারা দুইজনই আমাদের মতো কিছুটা বিভ্রান্ত। টেট্রিস, আমরা কিছু গেম এবং তাদের নির্মাতাদের সম্পর্কে কথা বলছি যারা একটি উপযুক্ত সমাপ্তি নিয়ে ভাবতেও চাননি, তাই আপনি সম্ভবত টেট্রিস থেকে বিশেষ কিছু আশা করেন না, কারণ এটি একটি সহজ গেম যা আপনাকে শুধু কিছু ব্লকের উপর দিয়ে এভাবে সাজাতে হবে। তবে এর দুটি সমাপ্তি রয়েছে। একটিতে আপনাকে কিছু ক্লাসিক ভিডিও গেম চরিত্র এবং কিছু পিক্সেল ক্যাথেড্রাল স্বাগত জানায়। ক্যাথেড্রালের গম্বুজগুলো পর্দার বাইরে কোথাও উড়ে যায়, যেন এর আগে সবকিছু যথেষ্ট অদ্ভুত ছিল না। দ্বিতীয় সমাপ্তিতে মন্দিরটি সম্পূর্ণরূপে উড়ে যায় এবং এই সব আনন্দময় সঙ্গীতের সাথে ঘটে। এরপর আপনাকে উচ্চ স্কোরের তালিকায় আপনার নাম লিখতে বলা হয়। আর্থওয়ার্ম জিম, একটি বিশেষ রোবোটিক স্যুট খুঁজে পাওয়ার পর রূপান্তরিত হওয়া একটি সুপার হিরো কেচো। শুনতে অবাস্তব লাগে, কিন্তু এই গল্পটি আইকনিক হয়ে উঠেছে। অবশ্যই একটি সুপার কেচো আর কি বা করবে যদি সে রাজকুমারীকে বাঁচাতে না পারে? উপরন্তু তাকে এমন শত্রুদের সাথে লড়াই করতে হয় যারা তার স্যুটটি দখল করতে চায়। গেমটি শেষ হয় জিম সমস্ত শত্রুদের পরাজিত করে এবং রাজকুমারীকে বাঁচিয়ে। তবে তার কাছে জিমের অনুভূতির প্রতিদান দেওয়ার মতো সময় ছিল না। রাজকুমারকে একটি উড়ন্ত গরু চাপা দেওয়া হয়, যা গেমের শুরুতে জিম নিজেই ছুটে মেরেছিল। চরিত্রটি হতাশ হয়ে চলে যায় এবং রাজকুমারী গরুটি সহ লাভাতে পড়ে যায়। তবে কয়েক সেকেন্ড পর জিম ফিরে আসে এবং রাজকুমারী সোনার মুকুট নিয়ে যায়। কোনো কিছুই নষ্ট হওয়া উচিত না, তাই না? ডাক হান্ট, যদি আপনি 90-এর দশকে বড় হয়ে থাকেন তবে আপনি সম্ভবত এই গেমটির সাথে পরিচিত। এটি অবিশ্বাস্যভাবে জনপ্রিয় হয়েছিল। গেমটি 28 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছিল, যা ডাক হান্টকে দ্বিতীয় সর্বোচ্চ বিক্রিত NES গেম হিসেবে পরিণত হয়। আপনাকে ঘাস থেকে উড়ে আসা হাঁসগুলোকে আঘাত করতে হতো। আপনি যে গেম মোড বেছে নিতেন তার উপর নির্ভর করে একটি বা দুটি। গল্পে একটি শিকারী কুকুর হাঁসগুলোকে উড়তে বাধ্য করত। আপনার কাছে লক্ষ্যবস্তুগুলোকে গুলি করার জন্য 3টি বুলেট থাকতো। যখন আপনি হাঁসকে আঘাত করতেন তখন কুকুরটি বিজয়ীভাবে ঘাস থেকে তার মাথা বের করে শিকারটিকে দেখাতো, এবং যখন আপনি মিস করতেন তখন সে হাসতো। গেম ডেইলি এবং অফিসিয়াল নিটেন্ডো ম্যাগাজিন তাদের সেরা ভিডিও গেম মুহূর্তগুলোর তালিকায় কুকুরটিকে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু গেমটির শেষ সম্পর্কে কি বলা যায়? অবশ্যই সেখানে উত্তেজনাপূর্ণ কিছু থাকার কথা। দুঃখের বিষয়, অনেক প্রথম দিকে ভিডিও গেমের মতো ডাক হান্টের কোনো মহাকাব্যিক সমাপ্তি নেই। যখন আপনি 99 লেভেলে পৌঁছান তখন গেমটি শেষ করেন। তখন আপনি 0 লেভেলে ফিরে যান এবং একটি হাঁসের বৃষ্টি দেখতে পান। আক্ষরিক অর্থেই বিড়ালের এই কুকুরের বৃষ্টি হচ্ছে। দুঃখিত, হাঁসের বৃষ্টি হচ্ছে, যেখানে এই গুলি করা অসম্ভব। এবং এই হাসাহাসি করা কুকুরটি আপনি জানেন পুরস্কার হিসেবে আপনি যা আশা করেন তা ঠিক নয়। টিরেক্স গেম আগের গেমগুলির থেকে ভিন্ন। এটি এমন কিছু যা প্রতিটি ক্রোম ব্যবহারকারী দেখেছে। আপনি একটি ওয়েবসাইটে খোলার চেষ্টা করেছেন, যখন হঠাৎ করে কোনো অজানা ইন্টারনেট সংযোগ ব্যর্থ হয় তখন এখানে আপনার নেটওয়ার্কের কোনো অ্যাক্সেস থাকে না, আর তখন ক্রোম আপনাকে একটি সাধারণ গেম খেলার অনুমতি দেয়। একটি পিক্সেল ডাইনোসর যাকে দৌড়াতে হয় এবং বাধা এড়িয়ে পয়েন্ট সংগ্রহ করতে হয়। ইন্টারনেটের জন্য অপেক্ষা করার সময় খেলাটা অবশ্যই অনেক বেশি মজার।
টিরেক্স গেমটি 2014 সালে এসেছিল এবং অবশ্যই কিছু সমস্যা ছিল। উদাহরণস্বরূপ পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইসে সবকিছু খুব গ্লিচি ছিল, তাই নির্মাতাদেরকে গেমটি সম্পূর্ণ নতুন করে লিখতে হয়েছিল। কিন্তু এখন আমরা এই ডাইনোসর ছাড়া ক্রোমকে কল্পনা করতে পারি না। 2018 সালে গেমটি মাসে 270 মিলিয়ন বার খেলা হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে নির্মাতাদেরকে কর্পোরেট ম্যানেজারকে গেমটি নিষ্ক্রিয় করার সুযোগ দিতে হয়েছিল। সমস্যা ছিল যে স্কুলের বাচ্চারা, এমনকি প্রাপ্তবয়স্করাও যাদের কাজ করার কথা ছিল, তারা এটি নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু অন্য যে কোনো গেমের মতো টিরেক্স গেমেও একটি শেষ আছে, তাই না? ডাইনোসরটি আরও দ্রুত এবং দ্রুত দৌড়াতে থাকে, দিনের পর দিন, রাতের পর রাত। এটা কি অনন্তকাল চলতে পারে না? গুগল ক্রোমের ইউএক্স ইঞ্জিনিয়ার এডওয়ার্ড জং এর মতে গেমটি শেষ করতে প্রায় 17 মিলিয়ন বছর লাগবে, কিন্তু আমরা মনে করি না যে আপনার কিবোর্ডের স্পেস বারটি তা সহ্য করতে পারবে। অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যতের অবিশ্বাস্য তথ্য, প্রাকৃতিক শক্তি এবং বন্য প্রাণীদের সম্পর্কে আশ্চর্যজনক তথ্য এবং অমীমাংসিত রহস্য, আপনি এই সব এবং আরো অনেক কিছু এখানে পাবেন। তাই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন এমন মজার ভিডিও প্রতিদিন দেখতে। আল্লাহ হাফেজ।